ওয়েল, তো এই মুহূর্তে দাঁড়িয়ে কালকের ইন্টারেস্টিং ম্যাচের যে ঘোর, সেই ঘোর থেকে বেরিয়ে অন্ততপক্ষে আমরা সবাই নর্মালাইজ হয়েছি। আর এই ধরনের ম্যাচের বিভিন্ন মোমেন্টস আমাদের বহুদিন মনে থেকে যায়। তো যাই হোক, বেশ কিছু মেজর এবং মাইনর আপডেটস রয়েছে। আই হোপ সেগুলো তোমাদের হ্যাপি করতে পারে, এবং তার পাশাপাশি ভিজুয়াল কায়েতকে নিয়ে স্পেশালি কিছু বলার রয়েছে। একদম শেষ অবধি দেখতে থাকো, ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, কিছু অ্যানালিটিক্যাল ডেটা রয়েছে, কিছু স্ট্যাটিস্টিক্যাল ডেটা রয়েছে, সেগুলো নিয়ে নিশ্চিতভাবে কথা বলতে হবে। দেখো, নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটা অবশ্যই হায়দ্রাবাদ এফসির ম্যাটার। কারণ আপাতত হায়দ্রাবাদ এফসি যা সিচুয়েশন, সেটা কিন্তু সর্ট আউট হয়ে গেছে। বিসি জিন্দাল গ্রুপ তারা অফিসিয়ালি হায়দ্রাবাদ এফসিকে কিন্তু টেক ওভার করেছে। 26 তারিখ রাত্রিরে, মানে জন্মাষ্টমীর রাত্রিরেই কিন্তু এই সিগনেচারটা কমপ্লিট হয়েছে, যেটা খেলনাও কিন্তু রিপোর্ট করেছে। এবং সেখানে দাঁড়িয়ে আপাতত বিসি জিন্দাল গ্রুপ কিন্তু হায়দ্রাবাদ এফসির অফিসিয়াল ওনার। এবার সামনে কিছু চ্যালেঞ্জেস রয়েছে, যেমন নাম্বার ওয়ান হচ্ছে 12টা ট্রান্সফার ব্যান রয়েছে, সেটাকে লিফট করতে হবে। নাম্বার টু, 31 অগস্টের মধ্যে, খুব কম সময় যেহেতু হাতে আর পড়ে রয়েছে, 3-4 দিন পড়ে রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে যারা কন্ট্রাক্টেড প্লেয়ার, তাদের লোন চুক্তি হোক বা পার্মানেন্ট চুক্তি হোক, সেটাকে কিন্তু করতে হবে। এবং তারপর 1 সেপ্টেম্বরের পর থেকে ফ্রি প্লেয়ার তারা নিতে পারবে। কিন্তু একটা বড় ব্যাপার, যে যতক্ষণ না 12টা ট্রান্সফার ব্যান উঠে যাচ্ছে সব কটা, তারপরে কিন্তু তারা প্লেয়ার রেজিস্ট্রেশন করতে পারবে, তার আগে কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারবে না। আর নেক্সট যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিদেশি সিলেকশন। এখনও অবধি যা মিটিং হয়েছে, সেখানে কিছু চেনা এবং মোটামুটি যাদের স্যালারি কম, সেরকম বিদেশি প্লেয়ার নিয়ে ডিসকাশন হয়েছে, এবং যারা ন্যাচারালি ইন্ডিয়ান ফুটবলটাকে চেনে, খুব হাইফাই বিদেশ থেকে প্লেয়ার নিয়ে এসে আপাতত খরচা বিসি জিন্দাল গ্রুপ করতে চাইছে না। কারণ বিরাট অঙ্কের একটা ঋণের বোঝা নিয়ে তাদেরকে কিন্তু আসতে হয়েছে। প্রচুর টাকা তাদেরকে আরও নন ফুটবলিং পারপাসে খরচা করতে হচ্ছে। এই যে একটা ইনভেস্টর পাওয়া গেছে, এটা একটা বড় ব্যাপার। তো এখানে দাঁড়িয়ে আমরা যেন শুরুতে হাহুতাস না করি, যে দেখো বিসি জিন্দালের মতো একটা গ্রুপ এলো, এত বড় একটা কংগ্লোমেরেট কোম্পানি, তারা একটা টিমের দায়িত্ব নিল, এরকম একটা যা হোক করে টিম বানিয়ে দিল। এই জায়গাটা যেন আমরা এক সেকেন্ডের জন্য না ভাবি, কারণ হায়দ্রাবাদ এফসির ওপরে যে ঋণের বোঝা রয়েছে, সেটা কিন্তু এই বিসি জিন্দাল গ্রুপ তারা নিয়েছে। তো এটা ভাবা দরকার যে প্রায় 60-70 কোটি টাকার মতো যে অ্যামাউন্ট, নিট অ্যামাউন্টটা, যেটা কিছুটা আগের মালিক পক্ষ ক্লিয়ার করতে পেরেছে, কিন্তু এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা ক্লিয়ার করে আবারও জিরো থেকে ইনভেস্টমেন্ট করে প্লেয়ার নিয়ে আসা বা বাকি ফুটবলিং অ্যাক্টিভিটিসের উপর খরচা করা এতটা ইজি ব্যাপার না। ইন্ডিয়ান ফুটবলে কিন্তু এতটাও এখনও দিলদরিয়া মানুষ এখনও এসে যায়নি। তো যারা আসছেন তারা খুব কম, এবং তারা যাতে ধীরে সুস্থে কাজ করতে পারেন, এইটুকু ভরসা তাদের ওপর আমাদের রাখা উচিত। সেই জায়গা থেকে হায়দ্রাবাদ এফসি এই সিজনে কতটা এক্সপেন্স করলো, এই দিকে আমরা একদমই তাকাবো না। আমরা তাকাবো 2025-26 থেকে কিভাবে বিসি জিন্দাল গ্রুপ তারা ফুটবলিং ব্যাপারটাকে বুঝছেন, কিভাবে সাস্টেনেবিলিটির ক্যালকুলেশন করছেন, এবং কিভাবে নতুন করে আবারও তারা জার্নি স্টার্ট করছেন। তো এই সিজনটা হায়দ্রাবাদ খেলছে, এটাই অনেক। যে প্লেয়াররা কন্ট্রাক্টেড ছিল, তারা ফুটবলটা খেলতে পারছে। অনেক প্লেয়ার এরকম রয়েছে যারা হয়তো অন্যান্য টিমে ব্রাত্য, তারা এবার হয়তো হায়দ্রাবাদে এসে নিজেদের কোয়ালিটি দেখাতে পারবে। এর থেকে বড় ব্যাপার আমার মনে হয় না কিছু হতে পারে বলে। তো সেখানে কত ভালো মানের বিদেশি এলো, কোথা থেকে এলো না এলো, কোন এজের এলো, সেই জায়গাটা এই সিজনে ভাবার মতো স্কোপ আমাদের কাছে সিরিয়াসলি অ্যাজ আ ফ্যান নেই। অ্যান্ড তার সাথে আরও একটা ব্যাপার, যে ফুটবলিং অপারেশনসের পাশাপাশি নন ফুটবলিং অপারেশনসও কিন্তু ভীষণভাবে ম্যাটার করে থাকে যে কোনো ফুটবল টিমের সাকসেসের পেছনে। তো সেই জায়গাটাও কিন্তু এর আগে আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছিলাম যে পুরো ঘেঁটে গেছে। মানে সেখানে বাস ড্রাইভার থেকে শুরু করে যারা ফুড ডেলিভারি করে বা যারা বিভিন্ন রকম গ্রাউন্ড স্টাফ রয়েছে, তারাও কিন্তু ম্যানেজমেন্টের ওপর অখুশি, এবং তাদেরও টাকা পয়সা তারা দেয়নি, তাদের সংসার অবধি চলছে না। তো সেই জায়গাটা কীভাবে বিসি জিন্দাল গ্রুপ ওভারকাম করেন, কীভাবে তাদেরকে ফিরিয়ে আনেন না নতুন কাউকে নিয়ে আসেন, সেই দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে। কারণ একটা ফুটবল টিমের সাকসেসের পেছনে কোচ, কোচিং স্টাফ, প্লেয়ারদের ঠিক যতটা ভূমিকা থাকে, আমি অন্তত ফিল করি যে তার বাইরে যে মানুষগুলো থাকেন, যাদেরকে আমরা দেখতে পাই না, যাদেরকে ক্যামেরা কোনোদিনও ধরে না, তাদের ভূমিকাও কিন্তু একই লেভেলে থাকে। কারণ সবাই মিলে উদ্যোগ নিয়েই একটা ফুটবল টিমের সাকসেস কিন্তু আলটিমেট চলে আসে। তো একটা ক্লাবে যেমন একজন বিদেশি স্ট্রাইকারের গুরুত্ব রয়েছে, সেই ক্লাবের যে মালি, যে রোজ ঘাসটা ছেটে দিচ্ছে, সেই প্লেয়ারের খেলার জন্য একটা সুন্দর মাঠ তৈরি করে দিচ্ছে, তার গুরুত্বও কিন্তু অপরিসীম থাকে। তাদেরকে হয়তো আমরা ভুলে যাই, কিন্তু তাদেরকে ভীষণভাবে আমাদের যে ফুটবলিং ইকোসিস্টেম রয়েছে, সেখানে দরকার। এরপরে যে বিষয়টা, সেটা কিন্তু অবশ্যই রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের কথা। কারণ মোহামেডান স্পোর্টিংকে নিয়ে একটা বড় ব্যাপার তৈরি হয়ে গেছিলো পরশুদিন রাত্রির থেকে, যে দীপক কুমার সিং তিনি একটা বোমা ফাটিয়ে দিয়েছিলেন, যে বাঙ্কার হিল যারা 3 বছর ধরে মোহামেডান স্পোর্টিংয়ের পাশে রয়েছে, এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে তারা হয়তো থাকবে না। এবং যে রাঁচি স্পোর্টসের আসার কথা হচ্ছিল, সেই ডিলটাও সম্ভবত হচ্ছে না। কিন্তু হ্যাঁ, কাল থেকে, মানে কালকে রাত্রির থেকে স্পেশালি পুরো ব্যাপারটা নর্মালাইজ হতে শুরু করে। দীপক কুমার সিং তিনি কলকাতাতে এসে রিচ করেন। রাহুল টোডিস রাঁচি গ্রুপসের তরফ থেকে তিনিও থাকেন, এবং মোহামেডান স্পোর্টিংয়ের কর্তারাও থাকেন। এবং ফাইনালি যেটা ঠিক হয়েছে, যেটা আগে ঠিক ছিল, যেইভাবে টার্ম শিট সিগনেচার হয়েছিল, সেইভাবেই কিন্তু পুরো ব্যাপারটা এগিয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদেরকে ওয়েট করতে হবে যে যতক্ষণ না পুরো যে কন্ট্রাক্ট রয়েছে,
যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্ট যতক্ষণ না সিগনেচার হচ্ছে, আলটিমেট ফ্যানেদের জন্য সমস্ত কিছু, তো তারা যদি সাফার করে কোনোভাবে তো সেটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না। তো সেই জায়গাতে এটাই দেখার যে কিভাবে প্রত্যেকটা পার্টি, দুটো ইনভেস্টর গ্রুপ এবং তার সাথে ক্লাবের যারা অফিসিয়ালস রয়েছেন তারা কিভাবে খুব নর্মাল ওয়েতে পুরো ব্যাপারটাকে শেষ করেন এবং খুব ভালোভাবে আমরা মোহামেডান স্পোর্টিংয়ের জার্নি দেখি, ফ্যানরা তাদের পছন্দের টিমের খেলা দেখে, সাকসেসটাকে এনজয় করে। অ্যান্ড এরপর অবশ্যই কথা বলতে হবে জেমি ম্যাকলারেনকে নিয়ে। দেখো, মোহনবাগান এই প্লেয়ারটাকে ভীষণ বড় স্বপ্ন নিয়ে এসেছে, একটা বিরাট বড় সিগনেচার, একটা লং টার্মের সিগনেচার, বাট সেই প্লেয়ারটা এখনও অবধি প্র্যাকটিস সেশনে সেইভাবে ফ্যানেদের নজর কাড়েনি। তার চোট আঘাত, তার শোল্ডারের যে সমস্যা, সেটা থেকে অনেকদিন মাঠের বাইরে ছিল। বারবার করে মনে করা হয়েছে যে প্লেয়ারটা ফিরে আসছে, একটা হার্ড চান্স থেকে যাচ্ছে তাকে হয়তো ডুরান্ডের সেমিফাইনাল বা ফাইনালে গেলে ফাইনালে দেখতে পাওয়ার। তার চান্স কিন্তু আপাতত নেই। কিন্তু কয়েক সপ্তাহ আগে একটা বিষয় তৈরি হয়েছিল যে কলকাতার ডাক্তার নয়, মুম্বাইয়ের ডাক্তারকে দেখানো হবে, এবং একটা আরও রিপোর্ট বেরিয়ে আসে যে না, সার্জারির খুব একটা দরকার নেই, যে মাসল স্প্রেনটা রয়েছে সেটা মেডিসিনে বা মোটামুটি রিহ্যাবের পর সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। 3-4 দিন আগে আরও একটা মেজর আপডেট উঠে আসে যে না, সেই বিষয় কিন্তু পুরো ক্লিয়ার। ম্যাকলারেন আস্তে আস্তে সুস্থ হয়েছে এবং মোটামুটি প্র্যাকটিসে ফেরার মতো সিচুয়েশনে রয়েছে। মলিনাও তাকে চাইছেন যে প্র্যাকটিসে ফিরে আসুক এবং তারপর যদি মাঠে নামানো সম্ভব হয় তাহলে সেমিফাইনাল, অথবা সেমিফাইনালে না হলেও ফাইনালে গেলে ফাইনাল। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। ম্যাকলারেনকে ডুরান্ড কাপে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ম্যাকলারেন আপাতত হসপিটালে, তার একটা মাইনার সার্জারি হয়েছে শোল্ডার এবং নেক পোর্শনটাতে, যে প্রবলেমটা ছিল সেটাকে কাটানোর জন্য একটা মাইনার সার্জারি হয়েছে, একদমই মেজর কিছু ব্যাপার না, খুব ছোট্ট সার্জারি। তো সেই সার্জারির আপাতত যা কিছু রিকভারি প্রসেস সেটাকে কাটিয়ে ম্যাকলারেন কিন্তু মাঠে ফিরবে, প্র্যাকটিসে ফিরবে, এবং সম্ভবত 13ই সেপ্টেম্বর যে প্রথম মোহনবাগান ভার্সেস মুম্বাই ম্যাচ রয়েছে সেই ম্যাচে আমরা হয়তো ম্যাকলারেনের ডেবিউ মোহনবাগান জার্সিতে দেখতে পারি। আর ফাইনালি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা কোনো আপডেট না, ন্যাচারালি কিছু স্ট্যাট শেয়ার করা রয়েছে। যবে থেকে বিশাল কায়েত মোহনবাগানে জয়েন করেছে তারপর থেকে মোহনবাগান মোট 5টা ম্যাচে পেনাল্টি শুটআউটে গেছে, এবং 5টা খুব ভাইটাল ম্যাচ ছিল। কেমন ছিল একটু মনে করিয়ে দিই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ম্যাচের কথা বলতে গিয়ে। এবং সেই 5টা ম্যাচে কিন্তু বিশাল কায়েতের যে সাকসেস রেট সেটা হচ্ছে 5 আউট অফ 5, 100% সাকসেস রেট রয়েছে মোহনবাগান জার্সিতে এই 5টা ম্যাচে গোলের নিচে দাঁড়িয়ে মোহনবাগানকে পেনাল্টি শুটআউটে জেতানোর ক্ষেত্রে। প্রথম ম্যাচ আইএসএল 2022-23 সেমিফাইনালের সেকেন্ড লেগ, যেখানে হায়দ্রাবাদের সাথে পরপর দুটো লেগেই কিন্তু রেজাল্ট ছিল 0-0, এবং ফাইনালি টিম দুটো পেনাল্টি শুটআউটে যায়, এবং সেখানে দাঁড়িয়ে দুটো শট কিন্তু সেভ হয়েছিল, তার মধ্যে একটা সেভ একটা মিস বলা চলে, এবং সেখানে 4-3 রেজাল্টে মোহনবাগান হারিয়েছিল হায়দ্রাবাদ এফসিকে। দুটো যে শট হায়দ্রাবাদের গেছিল আউট ক্রস হয়ে, তার মধ্যে একটা ছিল সেভ, যেটা হাবিয়ে সিভেরো টোরো শট ছিল, সেটা কিন্তু বিশাল কায়েত সেভ করেছিল। কিন্তু ওকবেচে যে শট ছিল সেটা আর বিশাল কায়েতকে সেভ করতে হয়নি, সেটা বারের ওপর দিয়ে উড়ে যায়, এবং সেই ম্যাচ জিতে কিন্তু মোহনবাগান পৌঁছে যায় আইএসএল 2022-23 ফাইনালে। এবং ফাইনালে গিয়েও ম্যাচটা পুরো সময়ের মধ্যে 120 মিনিটে 2-2 গোলে শেষ হয়, এবং ফাইনালি দুটো টিম পেনাল্টি শুটআউটে যায়। এবং সেখানে গিয়েও যে দুটো বেঙ্গালুরুর ক্রস গেছিল, সেই দুটো ক্রসের মধ্যে একটা বিশাল কায়েত সেভ করেছিল, যেটা ব্রুনো র্যামিরেজের শট ছিল, কিন্তু পাবলো পেরেজের যে শট ছিল সেই শটটা কিন্তু বারের উপর দিয়ে উড়ে বেরিয়ে চলে যায়। তো পরপর দুটো ম্যাচ আমরা এর আগেও দেখেছি বিশাল কায়েতকে পেনাল্টি শুটআউটে টিমকে নিয়ে গিয়ে বাঁচিয়ে ফাইনালে নিয়ে যাওয়া, ফাইনালে গিয়ে ট্রফি দেওয়া, এটা বিশাল কায়েতের প্রথম গল্পগাথা। ঠিক তার দিন পরেই কিন্তু আরও একটা ম্যাচ হয়েছিল, যেখানে মোহনবাগান এবং হায়দ্রাবাদ এফসি তারা একটা ক্লাব প্লে অফসের ম্যাচ খেলতে নেমেছিল। কারণ 2021-22 যারা শিল্ড জিতেছিল এবং যারা আইএসএল কাপ জিতেছিল তারা কিন্তু কেউ এফসি কম্পিটিশনসে যায়নি। সেই সময়ে দাঁড়িয়ে ওই কোভিড আবহেতে এএফসি তাদের ক্যালেন্ডার চেঞ্জ করেছিল। সেই কারণে 2022-23 শিল্ড উইনার আর 2021-22 শিল্ড উইনার নিজেদের মধ্যে ম্যাচ খেলেছিল, জামশেদপুর আর মুম্বাই নিজেদের মধ্যে ম্যাচ খেলেছিল। যারা জিতেছিল মুম্বাই জিতেছিল, তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগে গেছিল। আর এফসি কাপে যাওয়ার জন্য 2021-22 কাপ উইনার হায়দ্রাবাদ আর 22-23 কাপ উইনার মোহনবাগান তারা একটা ম্যাচ খেলেছিল, যেটা নাম ছিল হিরো ক্লাব প্লে অফস। সেই ম্যাচটা মোহনবাগান জিতে এফসি কাপে চলে গেছিল, এবং সেই ম্যাচটাতে এটা মনে রাখতে হবে যে ম্যাচটা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে 1-1 গোলে শেষ হয়েছিল। তারপর আমরা বিভিন্ন রকম সমস্যা দেখেছিলাম, বাগবিতণ্ডা হয়েছিল, রেফারির সাথে বাদানুবাদ হয়েছিল, এবং ফাইনালি ম্যানুয়েল মার্কোস রোকা তাকে রেড কার্ড দেখে রেফারি কিন্তু বার করে দিয়েছিলেন। এই মুভমেন্টটাও আমরা দেখেছিলাম, এবং তারপরে যথারীতি দুটো টিম পেনাল্টি শুটআউটের জন্য যায়, এবং সেখানে স্পট কিক থেকে যেটা হয়েছিল, হায়দ্রাবাদের 3টে শটই কিন্তু বিশাল কায়েতকে সেভ করতে হয়নি, 3টে শটই বারের উপর দিয়ে উড়ে যায়।
তো এই ক্ষেত্রে এই ম্যাচটাই একমাত্র রয়েছে টোটাল 5টা ম্যাচের মধ্যে যেখানে ভিশাল কাইতকে একটা বলও সেভ করতে হয়নি, হায়দ্রাবাদের প্লেয়াররা উড়িয়ে দেয়। তো নিশ্চিতভাবেই সেই ম্যাচটাতে ভিশাল কাইত অ্যাজ এ গোলকিপার ছিল, তো বলা যেতেই পারে যে এই ম্যাচটা ভিশাল কাইত জিতিয়েছে। কিন্তু হ্যাঁ, লিটারেলি তাকে কিছু করতে হয়নি। মোহনবাগানের প্লেয়াররা তারা পরপর গোল করেছিল, আর উল্টো দিকে হায়দ্রাবাদের প্লেয়াররা জোয়া ভিক্টরের পর বাকি তিনজন সাহিল টাপোরা, জোয়েল কিয়ানিজে এবং ওডে ওনা ইন্ডিয়া, তারা তিনজনেই কিন্তু বল ওপর দিয়ে উড়িয়ে দিয়েছিল। এরপর 2023-24 সিজনের ওভারঅল পুরো সিজনে কিন্তু ভিশাল কাইত ভালো পারফরমেন্স করলেও কোনো পেনাল্টি শুট আউটে মোহনবাগান রিচ করেনি। প্রত্যেকটা ম্যাচে রেজাল্ট হয়েছিল, মানে যেখানে টাই ব্রেকার হওয়ার বা পেনাল্টি শুট আউট হওয়ার চান্স ছিল সেখানে পেনাল্টি শুট আউট হয়নি। একদম কাট টু 2024-25 ডুরান্ড কাপ। কয়েকদিন আগে আমরা দেখেছি পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান কিন্তু পেনাল্টি শুট আউটে যায়, একটা থ্রিলিং ম্যাচ হয়েছিল। 3-3 গোলে ম্যাচটা 90 মিনিটে শেষ হয় এবং তারপর পেনাল্টি শুট আউটে ম্যাচ যায় এবং সেখানে গিয়েও কিন্তু দুটো সেভ এবং সেই ভিশাল কাইতের দুটো সেভ মোহনবাগানকে সেমিফাইনালে নিয়ে আসে। সেমিফাইনালও আমরা কালকে দেখলাম যে সেই বেঙ্গালুরু এফসি, আর এই 5টা ম্যাচের মধ্যে দুবার হায়দ্রাবাদ, দুবার বেঙ্গালুরু কিন্তু হয়ে গেল। সেই বেঙ্গালুরু এফসি সেই আইএসএল কাপ ফাইনালের মেমোরি রিউইন্ড হয়ে এলো। ম্যাচটা 2-2 গোলে শেষ, সেই দিনকেও কিন্তু ম্যাচটা 2-2 গোলে শেষ হয়েছিল এবং তারপরে পেনাল্টি শুট আউটে সেই আবারও দুটো সেভ। সেই দিনকে হয়েছিল কি, একটা সেভ হয়েছিল আর একটা অলমোস্ট ওই হাতে লেগে পোস্টে লাগে, তো এটাকে হাফ সেভও বলতে পারো। অনেক সময় কি হয়, হাতে লেগে গোলেই বেশিরভাগ ঢুকে যায়, কিন্তু এই ক্ষেত্রে হাতে লেগে পোস্টে লেগে বেরিয়ে চলে আসে। তো ওই দিনকে ম্যাচটা একটা পুরো ফুল সেভ ছিল ব্রুনো রামিরেজের শটটা, আর পাবলো পেরেজের শটটা হাতে লেগে পোস্টে লাগে। তো সেই দিনকেও দুটো সেভ ছিল বেঙ্গালুরু এগেনস্টে, আর কালকেও দেখা গেলো বেঙ্গালুরু এগেনস্টে কিন্তু ভিশাল কাইত দুটো সেভ করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ভিশাল কাইত তার নিজের সাকসেস রেটটাই কিন্তু একদম টপ লেভেলে রেখেছে। এটা একটা বিরাট বড় পাওনা মোহনবাগান জনতার, যে ভিশাল কাইতের মতো একজন গোলকিপারকে পেয়েছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা হয়তো পেনাল্টি শুট আউটের ডেটা নিয়ে কথা বললাম, কিন্তু এরকম কত ম্যাচ গেছে যে ভাইটাল মুমেন্টে খুব ভাইটাল কিছু সেভ, খুব ক্রুশিয়াল কিছু মুমেন্টে ক্রুশিয়াল কিছু সেভ, এমন কিছু কিছু সেভ যেটা হয়তো ম্যাচের পুরো মোমেন্টামটাকে চেঞ্জ করে দিতে পারতো, সেই গোলটা হয়ে গেলে ম্যাচের রংটা বদলে যেতে পারতো। এরকম প্রচুর সেভ ভিশাল কাইত করেছে, সেগুলো গুণে শেষ করা যাবে না, বললে শেষ করা যাবে না, স্ট্যাটস ঘাঁটলে রাতের পর রাত কেটে যাবে। তো এই 2 বছরে কিন্তু আমি অন্তত বলবো যে জয়েন করার পর থেকে ভিশাল কাইত মোহনবাগান জনতাকে প্রচুর মেমোরি গিফট করেছে এবং ভিশাল কাইত ইন্ডিয়া টিমে ব্রাত্য হচ্ছে ঠিক আছে। আমার মনে হয় যে হেড কোচ তিনি দেখছেন, নিশ্চিতভাবে যে সিলেকশন হয়েছে সেটাকে তো আর রিভোক করা যাবে না। কিন্তু এরপরে যখন আমরা অক্টোবরে খেলতে যাব বিদেশে, তখন আশা করছি যে আমাদের জাতীয় দলে ভিশাল কাইত নিশ্চিতভাবে নিজের নামটা দেখতে পাবে, আমরাও দেখতে পাবো। সো ওভারঅল ভিডিওটা নিয়ে তোমাদের যা ওপিনিয়ন্স অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।